হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আইটিপি 35তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞানের রেওয়া মিলের সমস্যা ও সমাধান। যারা যারা এখনো লাইভে জয়েন করেন নাই, তাড়াতাড়ি লাইভে জয়েন করে নিন। যারা এখনো লাইভে জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে নিন। ওয়ালাইকুম সালাম রেইনব্লো। আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার? আজকে আমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের একটি বিষয় হচ্ছে রেওয়া মিল। তো রেওয়া মিলের ইতিমধ্যে আমরা 2টা ক্লাস করেছি। আমরা আজকে দেখব রেওয়া মিলের সমস্যা এবং সমাধান। যারা এখনো লাইভে জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে নিন। আমরা মূল আলোচনায় ফিরে যাব। আমরা জানি রেওয়া মিল পড়তে গেলে লেনদেন বিষয়টা বুঝতে হয়। লেনদেন সাধারণত 2 প্রকারের হয়। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। অনিয়মিত সকল লেনদেনকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো। অনিয়মিত সকল লেনদেনকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো এবং সকল সম্পদ মূলধন জাতীয় লেনদেন। সকল সম্পদ মূলধন জাতীয় লেনদেন। অনিয়মিত এবং সকল নিয়মিত লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন বলবো। সকল আয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেন। সকল আয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেন। এখন আমরা দেখি অনিয়মিত নিয়মিত জিনিসটা কি। দেখেন, কিছু লেনদেন আছে নিয়মিতই আপনাকে করতে হয়, কিছু লেনদেন আছে নিয়মিতই আপনাকে করতে হয়। যেমন আপনি প্রতি মাসে বিদ্যুৎ বিল, দোকান ভাড়া অথবা চেম্বার ভাড়া দিতে হয়। তারপরে ধরেন প্রতিদিনই ক্রয় বিক্রয় হয়। এটা নিয়মিতই হতে থাকে, সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আবার কিছু লেনদেন আছে আপনি একবার করার পরে আবার কবে করবেন তার কোনো নির্দিষ্ট সময় নাই। সেটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। যেমন আপনি আপনার দোকানের জন্য আসবাবপত্র কিনেছেন অথবা ডেকোরেশন করেছেন
এবং দোকান শুরুর সময় মূলধন দিয়েছেন, আবার কবে দিবেন তার ঠিক নাই, 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে। যখন আপনার মূলধন প্রয়োজন হবে তখন আপনি দিবেন। সেটা হচ্ছে অনিয়মিত লেনদেন। কিন্তু আপনি দেখেন, কর্মচারীর বেতন কিন্তু প্রতি মাসে আপনাকে দিতেই হবে, প্রতি মাসে একটা নির্দিষ্ট তারিখে আপনাকে দিতেই হবে, এবং আপনাকে প্রতিদিন জিনিসপত্র ক্রয় করতে হবে, মানে প্রতিদিন আপনার মালামাল ক্রয় করতে হবে এবং ওই মালামাল বিক্রয় করতে হবে। যদি আপনার দোকান থাকে অবশ্যই, যদি আপনার ব্যবসা থাকে অবশ্যই মাল ক্রয় করতে হবে এবং বিক্রয় করতে হবে, প্রতিদিনই ক্রয় করতে হবে, প্রতিদিনই বিক্রয় করতে হবে। এই যে নিয়মিত একটা ক্রয় বিক্রয়, সেটাই হচ্ছে আপনার মুনাফা জাতীয় লেনদেন। দেখেন, কালকে আমরা রেওয়া মিল দেখেছিলাম, রেওয়া মিলের আমরা অঙ্ক করেছিলাম। আমরা দেখেছিলাম রেওয়া মিল কোন বিষয়গুলো রেওয়া মিলে আসে, কোন কোন বিষয়গুলো রেওয়া মিলে আসে না। আবার দেখেন, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনগুলো ডেবিট হয়, কোনগুলো ক্রেডিট হয়। আমরা মালিকানা সত্ত্ব হিসাবের একটা বিষয় আছে, মালিকানা সত্ত্ব হিসাবের এক প্রকার হিসাব আছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যেটা আছে, আমরা জানি মালিকানা সত্ত্ব 4 ধরনের হয়। মালিকানা সত্ত্ব 4 ধরনের হয়। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন এবং আয় এই দুইটা মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, ব্যয় এবং উত্তোলন এই দুইটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে। আমরা জানি মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ক্রেডিট হয়, এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেলে সেটা ডেবিটে বসে বা ডেবিট হয়। মালিকানা সত্ত্বের 4টা বিষয় আছে, 4 প্রকার মালিকানা সত্ত্ব আছে বা 4 ধরনের মালিকানা সত্ত্ব আছে। একটা হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। প্রথম দুইটা মূলধন এবং আয় এই দুটো হচ্ছে মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, সেটা হবে ক্রেডিটে। আর ব্যয় এবং উত্তোলন এটা মালিকানা সত্ত্বকে হ্রাস করে, সুতরাং সেটা হবে ডেবিটে। এই 4টা বিষয় মনে রাখবেন। মালিকানা সত্ত্ব অনেক সময় ঝামেলা হয় ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময়। তো আমরা একটা সমাধান করব, মনে করেন আমরা এরকম সমাধান করব যে আপনার সবগুলো বিষয় দেওয়া থাকবে না, সবগুলো বিষয় দেওয়া থাকবে কিন্তু যে কোনো একটা সংখ্যার বা দুইটা সংখ্যার আপনার টাকার পরিমাণ উল্লেখ না করে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া থাকতে পারে। তখন আপনি কি করবেন? আমরা এরকম একটা অঙ্ক করবো এখনই। তো যারা যারা খাতা কলম নিয়ে রেডি হন নাই, তাড়াতাড়ি খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান, আমরা এখনই অঙ্ক করব। আমরা দেখব রেওয়া মিল কিভাবে মিল করতে হয় বা তালিকা কিভাবে প্রস্তুত করতে হয়। আমরা ইতিমধ্যেই গত 2টা ক্লাসে দেখেছি, কিন্তু আমরা এখন দেখব হচ্ছে রেওয়া মিলের যদি কোনো একটা সংখ্যা মিসিং থাকে কিভাবে আমরা তা পূরণ করে রেওয়া মিলটা পরিপূর্ণ করব। চলেন শুরু করা যাক। আপনারা খাতা কলম নিয়ে রেডি হয়ে যান।
আমরা জানি রেওয়া মিলে, আমার কথা কি শোনা যাচ্ছে? কে কে শুনতে পাচ্ছেন? আমরা জানি রেওয়া মিলে 5টা, শুনতে পাচ্ছেন আমার কথা? 5টা কলাম থাকে। একটা হচ্ছে ক্রমিক, ক্রমিক নং, তারপরে হচ্ছে বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা 5টা কলাম পেলাম। সিরিয়াল নাম্বার দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি আপনাদের লিস্টটা দিয়ে দিচ্ছি, আপনারা কোনটা কোন জায়গায় বসবে সেটা বলবেন। 1 নাম্বার আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব আছে 40,000 টাকা। প্রাপ্য হিসাব আছে 40,000 টাকা। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব আছে 25,000 টাকা। তারপরে আছে সেবা আয়, সেবা আয় আছে। আপনারা কোনটা কোন দিকে বসাতে হবে সেটা নাম লিখে তারপর বলেন কোনটা কোন দিকে বসাতে হবে। যেমন প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব কোথায় বসবে, ডেবিটে না ক্রেডিটে? প্রদেয় হিসাব কোথায় বসবে, ডেবিটে না ক্রেডিটে? আপনারা কমেন্ট করে জানান। আমি লিখতেছি, আপনারা কমেন্ট করতে থাকেন কোনটা কোন দিকে বসবে। সেবা আয় 72,000 টাকা। তারপরে আছে কল কবজা, কল কবজা আছে 50,000 টাকা। তারপরে আছে অফিস খরচ, অফিস খরচ হচ্ছে প্রাপ্য। রেইনবো বলছেন প্রাপ্য হিসাব ডেবিট, অফিস খরচ আছে 10,000 টাকা। বিমা খরচ আছে 18,000 টাকা। প্রদেয় ক্রেডিট, রেইনবো লিখছেন প্রদেয় ক্রেডিট। তারপরে প্রাপ্য লভ্যাংশ, প্রাপ্য লভ্যাংশ।
প্রাপ্য লভ্যাংশ আছে 15,000 টাকা। উত্তোলন আছে 8,000 টাকা। উত্তোলন 8,000 টাকা। মূলধন আছে 65,000 টাকা। রেইনবো লিখছেন কল কবজা ডেবিট। তারপর আছে প্রদেয় নোট। প্রদেয় নোট আছে 22,000 টাকা। তারপরে আছে পঞ্জীবিত অবচয় কলকবজা। পঞ্জীভূত অবচয় কলকবজা। পঞ্জীভূত অবচয় কলকবজা আছে 5,000 টাকা। নিতাই চন্দ্র হাওলাদার লিখেছেন বিমা ডেবিট লভ্যাংশ ক্রেডিট। অফিস খরচ ডেবিট। রেইনবো লিখেছেন বেতন খরচ। বেতন খরচ হচ্ছে 25,000 টাকা। তারপরে আছে বকেয়া বেতন। বকেয়া বেতন আছে 6,000 টাকা। প্রদেয় নোট ক্রেডিট অবচয় ডেবিট। নিতাই চন্দ্র হাওলাদার লিখেছেন। পরে আছে বকেয়া বেতন। বকেয়া বেতন না, বকেয়া ভাড়া হবে এটা। ভাড়া। তারপরে আছে বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ আছে 26,000 টাকা। তারপর 15 নম্বরে আছে হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিল সমান দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। নগদ তহবিলের টাকাটা দেওয়া নাই, সেটা আপনাকে বের করতে হবে। ওইটা হচ্ছে মূল সমস্যা। নগদ তহবিলের টাকাটা দেওয়া নেই, আপনাকে বের করতে হবে। এখন আমরা যেগুলা আছে সেগুলো আমরা বসাই নেই আগে। এখন দেখেন আমাদের আছে, প্রথমে আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য মানে পাবো। প্রাপ্য মানে পাবো। প্রাপ্য মানে পাবো। আর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সম্পদ। যেটা পাবো সেটা সম্পদ। যেটা পাবো সেটা সম্পদ। আমরা জানি সম্পদ সবসময় ডেবিটে বসে, তো 40,000 ডেবিটে বসবে।
40,000 ডেবিটে বসবে। আমরা প্রাপ্য হিসাবটা দেখি। প্রাপ্য হিসাব 40,000 টাকা। প্রাপ্য হিসাব 40,000 টাকা। প্রাপ্য হিসাব, প্রাপ্য মানে পাবো, আর যেটা পাবো সেটা আমাদের সম্পদ, সুতরাং সম্পদ ডেবিটে বসবে। তারপরে আছে প্রদেয় হিসাব। প্রদেয় মানে দায়। প্রদেয় মানে দায়, দিতে হবে, ঋণ দিতে হবে, সুতরাং সেটা দায়। আমরা দায় জানি সবসময় ক্রেডিটে বসে। দায় আছে কত? 25,000 টাকা। 25,000 টাকা। তারপরে আছে সেবা আয়। সেবা আয়, এখানে আয় তো বলেই দিছে, এখানে আর কিছু আয় তো বলেই দিছে, সুতরাং আয় কথাটা উল্লেখে আছে, আমাদের আর দেখার দরকার নেই। আমরা জানি আয় বসে হচ্ছে ক্রেডিটে। তো 72,000 টাকা ক্রেডিটে বসবে। ঠিক আছে কিনা? আপনারা কেউ কিছু বলছেন না কেন? তারপরে আছে কলকবজা। কলকবজা আমরা জানি সম্পদ। সম্পদ সবসময় ডেবিটে বসে। তারপরে আছে অফিস খরচ। অফিস খরচ, খরচ মানে ব্যয়। অফিস খরচ, খরচ মানে ব্যয়। ব্যয় কোথায় বসে? আমরা জানি ব্যয় বসে ডেবিটে। অফিস খরচ কত ছিল? 10,000 টাকা, ডেবিটে বসবে। তারপরে আছে বিমা খরচ। এটাও খরচ। খরচ আমরা জানি ডেবিটে বসে। বিমা খরচ আছে 18,000 টাকা, সেটাও ডেবিটে বসবে। তারপরে আছে প্রাপ্য লভ্যাংশ। প্রাপ্য লভ্যাংশ, লভ্যাংশ আয় না প্রাপ্য লভ্যাংশ? প্রাপ্য, প্রাপ্য মানে পাবো, আর যেটা পাবো সেটা আমাদের সম্পদ, সেটা আমাদের সম্পদ। সম্পদ সবসময় ডেবিটে বসে। 15,000। তারপরে আছে উত্তোলন। আমি বলছিলাম যে মালিকানা সত্ত্বের 4টা উপাদানের মধ্যে 2টা সবসময় ডেবিটে বসে, একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে উত্তোলন। উত্তোলন 8,000 ডেবিটে বসবে। ব্যয় এবং উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, আর যেটা হ্রাস করে সেটা ডেবিটে বসে। তারপরে আছে মূলধন। আমরা জানি মূলধন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, সুতরাং বৃদ্ধি করে। মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। মূলধন কোথায় বসবে? মূলধন, মূলধন কোথায় বসবে বলেন? কেউ বলতে পারবেন? 65,000। তারপরে হচ্ছে প্রদেয় নোট। প্রদেয় মানে দিতে হবে, সেটা আপনার দায়, আর দায় সবসময় ক্রেডিট হয়। তারপরে আছে পঞ্জীভূত অবচয় কলকবজা। পঞ্জীভূত অবচয় কলকবজা। শুধু কলকবজা থাকলে আপনি সম্পদ বসায় দিতেন, কিন্তু কলকবজার ব্যয় বলছে, এটা অবচয়। পঞ্জীবিত অবচয়, এটা কিন্তু সম্পদ হ্রাস করে। সম্পদ হ্রাস করে। সম্পদকে হ্রাস করলে আমরা জানি সেটার কি হয়? সম্পদ হয়। পঞ্জীবিত অবচয় কলকবজা, সেটা হবে ক্রেডিটে 5,000 টাকা। তারপরে আছে বেতন খরচ, ব্যয়। বেতন খরচ ব্যয় 25,000 টাকা। তারপরে আছে বকেয়া ভাড়া, মানে বকেয়া ভাড়া, বকেয়া ব্যয়।
মানে বব মিলে যায়, সেটা আমরা জানি ক্রেডিটে বসবে ৬,০০০ টাকা। তারপরে আছে বন্ধকি ঋণ ২৬,০০০ টাকা। ঋণ থাকলে আমরা জানি সেটা ক্রেডিটে বসবে দায়। এখন দেখেন আমরা আরেকটা রয়েছে নগদ তহবিল। নগদ তহবিল ডেবিট না ক্রেডিট সেটা বলেন। নগদ তহবিল ডেবিট না ক্রেডিট, সেটা কিন্তু টাকার পরিমাণ উল্লেখ নাই। এখন আমি বলছি নগদ তহবিল ডেবিট না ক্রেডিট, সেটা আগে আপনাদের জানতে হবে। নগদ তহবিল আমরা জানি নগদ তহবিল হচ্ছে সম্পদ। সম্পদ সবসময় ডেবিটে বসে, সম্পদ সবসময় ডেবিটে বসে। তো ডেবিটে যদি বসে, আমরা নগদ তহবিলটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমরা যদি ক্রেডিটের সবগুলো যোগ করি, ক্রেডিটের সবগুলো যোগ করেন তো দেখেন তো কত হয়, কত আসে দেখেন। ক্রেডিটের সবগুলো যোগ করে দেখেন কত আসে। কেউ কি যোগ করতে পারবেন? ক্রেডিটের সবগুলো যোগ করেন। 1 2 3 4 5 6 7 7। আমি যোগ করে দেখলাম আসে হচ্ছে 2,21,000 টাকা। 2,21,000 টাকা। আমি সেটা ক্লোজ করে দিলাম। 2,21,000 টাকা আসে। এখন এখানে তো আমাদের রেইনবো নগদ তহবিল ডেবিটে বসে। এখানে আমাদের নগদ তহবিলটা দেওয়া নাই। নগদ তহবিলটা দেওয়া নাই। যদি দেওয়া না থাকে তাহলে আপনি এইটাও এই পাশে লিখে ক্লোজ করে দেব। এইটাও এই পাশে লিখে ক্লোজ করে দেব। কিন্তু এখন আমাদের তো যোগফল মিলল না, কারণ যেহেতু আমি একটা লিখি নাই। তো যদি যোগফল না মেলে তো আপনি কি করবেন, এই যে নগদ তহবিল বাদে কত আছে আপনার সেটাকে, নগদ তহবিল বাদ দিলে কত হয় সেটা আপনাকে দেখতে হবে। নগদ তহবিল বাদ দিলে কত হয় দেখেন তো। 40 আর 50 90, 90 আর 10 1 লাখ। 1,18,000, 1,18,000, 18 আর 15 কত হয়? 18 আর 15 যোগ করেন, সম্ভবত 33। 33 আর 8 কত হয়? 33 আর 8 41। 41 আর 25, 41 আর 25 কত হয়? সম্ভবত 66 হয়। 1,66। কিন্তু আমাদের দেখেন 21 হতে আর কত লাগে? 2,21,000 হতে কত লাগে দেখেন তো, বিয়োগ করেন। 5 5 55,000। তো আমাদের নগদ তহবিল যেটা দেওয়া ছিল না সেটা হচ্ছে এই সবগুলো যোগ করার পরে এখানে যে সংখ্যাটা পাবো সেটা থেকে বিয়োগ করলেই আমাদের যেটা বাকি থাকবে সেটা বের হয়ে যাবে 55,000। এখন আপনি তো লিখতে পারছেন নগদ তহবিল কত? 55,000 টাকা। তার মানে আমাদের রেওয়া মিল মিলে গেল। যেটা বাকি থাকবো সেটা সবগুলা যোগ করে মোটের সাথে বিয়োগ করে দিবেন, তাহলে যেটা বাকি থাকবে সেটা বের হয়ে যাবে। যেটা বাকি থাকবে সেটা বের হয়ে যাবে। আমাদের রেওয়া মিল মিলে গেছে। রেওয়া মিল আজকে আমাদের শেষ। রেওয়া মিলের উপরে আর কোনো ক্লাস হবে না। যদি রেওয়া মিলের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। রেওয়া মিলের উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর আমি যে অঙ্কটা আজকে করাইছি সেটা বুঝছেন কিনা আপনারা? এই অঙ্কের মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এই অঙ্কের মধ্যেও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনারা কি বুঝছেন যদি কোনো সংখ্যা দেওয়া না থাকে কিভাবে বের করতে হয়?
কোনো সংখ্যা দেওয়া না থাকলে কিভাবে বের করতে হয় বুঝছেন তো আপনারা? রেওমেল থেকে যদি অঙ্ক আসে আপনারা পারবেন কিনা, কোনটা ডেবিটে নিতে হয় কোনটা ক্রেডিটে নিতে হয়, এটাই তো মূল সমস্যা। রেওমেলে তো ঝামেলা না, একদম সহজ। ডেবিট ক্রেডিট বের করতে পারলেই রেওমেল মিলে যায়। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রেওমেলের উপরে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাকেও ধন্যবাদ। হিসাব বিজ্ঞানে আরও কয়েকটা নিয়ম আছে, যেমন জাবেদা, সেগুলো আমরা ভালো করে দেখতে হবে, তাহলে হিসাব বিজ্ঞানের অঙ্ক আসলে সমস্যা নেই। হিসাব বিজ্ঞান আর যদি আমরা আয়কর আইন দুইটা যদি পারি, পাশ করা কোনো ব্যাপারই না। অন্যগুলো যদি আপনি নাও আনসার করেন, পাশ করতে পারবেন। হিসাব বিজ্ঞান এবং আয়কর আইন দুইটা যদি ভালো করে পড়েন, অন্যগুলো টাস্ক না করলেও আপনি পাশ করতে পারবেন। আপনার তো পাশ করার দরকার। বিক্রয়, বিক্রয় থেকে কি হয়? বিক্রয় থেকে আপনার আয় হয়। বিক্রয় থেকে আয় হয়। আয় সবসময় কি বসে? আয়, দায়, মালিকানা সত্ত্ব, সেগুলো সবসময় ক্রেডিটে বসে। বিক্রয় থেকে আয় হয়। বিক্রয় থেকে কি হয়? আয় হয়। বিক্রয় থেকে আয় হয়, তো বিক্রয় সবসময় কি কি বসবে? ক্রেডিটে বসবে। পাঁচটা হিসাব আছে, পাঁচটা হিসাবের মধ্যে সম্পদ এবং ব্যয়, এই দুইটা হচ্ছে ডেবিটে বসবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব, সেগুলো ক্রেডিটে বসবে। সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে কিন্তু আবার ক্রেডিট। সম্পদ এবং ব্যয় ডেবিটে বসবে, কিন্তু সম্পদ আর ব্যয় যদি হ্রাস পায় তাহলে সেটা ক্রেডিটে চলে যাবে। আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। আমরা জানি মালিকানা সত্ত্বের চারটা উপাদান আছে: মূলধন, আয়, ব্যয়, আর হচ্ছে উত্তোলন। ব্যয় উত্তোলন সবসময় মালিকানা সত্ত্বকে হ্রাস করে, এবং মূলধন এবং আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। সুতরাং সেটা হচ্ছে ক্রেডিট, আর যদি হ্রাস করে তাহলে ডেবিট। দুইটা, তিনটা, পাঁচটাকে আপনি দুই ভাগে ভাগ করে নেবেন। প্রথমে হচ্ছে সম্পদ এবং ব্যয়। সম্পদ ব্যয় বাড়লে ক্রেডিট, বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সম্পদ ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব, আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। এই দুইটার উল্টা হচ্ছে পরের তিনটা। এটা মনে রাখবেন, তাইলে আপনার কোনো সমস্যা হবে না। আমি আপনাদের লিস্টটা দিয়ে দিছি, কোনটা ডেবিটে বসবে কোনটা ক্রেডিটে বসবে। প্রদেয়, প্রদেয় মানে দায়, প্রদেয় মানে দায়, দায় মানে দিতে হবে, সেটা হচ্ছে আপনার 100% ক্রেডিটে বসবে। প্রাপ্য মানে পাবো, সেটা হচ্ছে সম্পদ, ডেবিটে বসবে। প্রাপ্তি মানে পেয়েছি, পেয়েছি মানে আয়, সেটা ক্রেডিটে বসবে। শিক্ষানবিক সেলামি হচ্ছে আয়। আয়কর, আয়কর মানে কি? আপনার ব্যয়। আয়কর আপনার ব্যয় না? আয়কর আন্তঃফেরত আয়কর সঞ্চিতি। আয়কর হচ্ছে আপনার ব্যয়।
দেখেন এখানে আপনি বলছেন কিন্তু সঞ্চিতি, আমি খেয়াল করি নাই। আন্তঃফেরত আয়কর সঞ্চিতি, যদি সঞ্চিতি কথাটা উল্লেখ থাকে, কোনো কিছুর মধ্যে সঞ্চিতি কথাটা যদি উল্লেখ থাকে, মনে রাখবেন সঞ্চিতি যদি উল্লেখ থাকে কোনো ক্ষেত্রে, তাহলে সেটা রেওয়া মিলে আসবে না, সেই হিসাবটাই রেওয়া মিলে আসবে না। শুধুমাত্র বাট্টা সঞ্চিতি থাকলে সেটা রেওয়া মিলে আসবে, বাট্টা সঞ্চিতি থাকলে সেটা রেওয়া মিলে আসবে, আর অন্য কোনো সঞ্চিতি রেওয়া মিলে আসবে না। রেনবো ব্লকে আপনি বুঝতে পারছেন? আয়কর সঞ্চিতি রেওয়া মিলে আসবে না, শুধু সঞ্চিতি একমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি আপনার রেওয়া মিলে আসবে, অন্য কোনো সঞ্চিতি রেওয়া মিলে আসবে না। এখানে আমার একটা আমি সঞ্চিতি মানে বাট্টা সঞ্চিতি যেটা বলছি সেটা রেওয়া মিলে আসবে, সকল সঞ্চিতি রেওয়া মিলে আসবে। আমি এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমার, সকল সঞ্চিতি রেওয়া মিলে আসবে। সঞ্চিতি হচ্ছে আসবে আপনার ক্রেডিটে, বাট্টা সঞ্চিতি আসবে হচ্ছে ডেবিটে। আমি সেটা বলতে গিয়ে আপনারা বলে ফেলছি যে সঞ্চিতি আসবে না, সেটা বলতে গিয়ে আমি আপনাদের বলে ফেলেছি যে সঞ্চিতি আসবে না, সেজন্য আমি সরি। সকল প্রকার সঞ্চিতি আপনার ক্রেডিটে আসবে, শুধু বাট্টা সঞ্চিতি, পাওনাদার বাট্টা সঞ্চিতি আপনার ডেবিটে আসবে। ক্লিয়ার? রেনবো ভাই আপনি বুঝতে পারছেন? সকল প্রকার সঞ্চিতি ক্রেডিটে আসবে, আয়কর সঞ্চিতি আসবে, আয়কর সঞ্চিতি আপনার ক্রেডিটে আসবে, আয়কর সঞ্চিতি ক্রেডিটে আসবে। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিটে আসবে, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি আসবে ডেবিটে। বুঝতে পারছেন? সকল প্রকার সঞ্চিতি ক্রেডিটে আসবে, শুধুমাত্র বাট্টা সঞ্চিতি ডেবিটে আসবে। আমি সকল সম্পদ, সকল ব্যয়, সকল প্রাপ্য, সকল প্রদত্ত, সকল অগ্রিম ব্যয়, সকল বকেয়া আয়, সকল উত্তোলন আসবে ডেবিটে। তারপরে হচ্ছে সকল আয়, সকল দায়, সকল প্রাপ্তি, সকল সঞ্চিতি বাট্টা সঞ্চিতি ব্যতীত, সকল অগ্রিম আয়, সকল বকেয়া আয়, সকল মূলধন, সকল প্রদেয়, এগুলো আসবে ক্রেডিটে। আর রেওয়া মিলে আসবে না হচ্ছে প্রারম্ভিক কোনো কিছু রেওয়া মিলে আসবে না, প্রারম্ভিক কোনো কিছু রেওয়া মিলে আসবে না। যেমন প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, সম্ভাব্য কোনো কিছু রেওয়া মিলে আসবে না। যেমন সম্ভাব্য সম্পদ, সম্ভাব্য আয়, সম্ভাব্য দায়। সমাপনী মজুত পণ্য আসবে না, সমাপনী মনিহারেও আসবে না। অবিকৃত বা অব্যবহৃত মজুত পণ্য আসবে না। কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য আসবে। বুঝতে পারছেন না বুঝেন নাই? তো যারা লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করে নেবেন। আগামী ক্লাসে আমরা উপস্থিত হব হিসাব বিজ্ঞানের অন্য কোনো একটা বিষয় নিয়ে। আমাদের আজকে এখানেই রেওয়া মিল শেষ। রেওয়া মিল পরীক্ষায় আসলে এর বাইরে আসবে না, যদি পরীক্ষায় আসে এর মধ্যেই আসবে, এর বাইরে আসার সম্ভাবনা নাই। আশা করি আপনারা রেওয়া মিল বুঝতে পারছেন। আমরা আগামী ক্লাসে আসতে পারে আবার নাও আসতে পারে। যদি বলে খতিয়ানের উদ্ধৃতি বের করেন, তখন তো আপনাকে রেওয়া মিল করতে হবে। খতিয়ানের উদ্ধৃতি মানে রেওয়া মিল। বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন। যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন।
কালকে 10:30টার সময় আমরা উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।